রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় ৫ যাত্রী নিহতের ঘটনায় করা মামলায় ২ লঞ্চের ৪ মাস্টার ও ১ ম্যানেজারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেল শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে ৫ আসামিকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। বৃহস্পতিবারের এই ঘটনায় নিহত হয় ৫ জন, আহত একজন চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে। এই ঘটনায় গ্রেফতার ৫ জন সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতার ৫ জন হলেন ফারহান ৬ লঞ্চের মাস্টার আব্দুর রউফ হাওলাদার, দ্বিতীয় মাস্টার সেলিম হাওলাদার ও ম্যানেজার ফারুক খান এবং তাশরিফ ৪ লঞ্চের মাস্টার মিজানুর রহমান ও দ্বিতীয় মাস্টার মনিরুজ্জামান। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে এই মামলা করেন। পুলিশ জানায় মামলায় বেপরোয়া গতিতে লঞ্চ চালানোর অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে সদরঘাটের পন্টুনে থাকা একটি লঞ্চকে অপর একটি লঞ্চ ধাক্কা দিলে রশি ছিঁড়ে একই পরিবারের ৩ জন সহ ৫ জনের মৃত্যু হয়। সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত ৫ জনের মধ্যে ৩ জনই পিরোজপুরের মঠবাড়িয়ার একই পরিবারের সদস্য। সকালে নিজ গ্রামে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। সকালে বেল্লাল হোসেন, তার স্ত্রী মুক্তা খাতুন ও ৪ বছরের মেয়ে মাইশা আক্তারের মরদেহ এসে পৌঁছায় মঠবাড়িয়া। পরে জানাজা শেষে মেয়ে ও মায়ের দাফন হয় মুক্তা খাতুনের বাবার বাড়িতে। অন্যদিকে বেলালের দাফন হয় একই গ্রামে তার মামার বাড়িতে। স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে বেলাল ঢাকার গাজীপুরে বসবাস করতেন। ঈদের ছুটি কাটাতে স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে সদরঘাটে লঞ্চের দড়ি ছিঁড়ে নিহত হন তারা। ফাজিল করার পরে সে ঢাকায় চাকরি নেয়। এই চাকরি নেওয়ার পরে মোটামুটি তার বেতনাদিও ভালো, সে তার জীবনটা একটু ভালোভাবে চলতেছিল, কিন্তু এমত অবস্থায় তো এই ঘটনা ঘটে গেল। দেখার অবস্থা তো আর এই খবর শুনে সবাই থমথম হয়ে গেছে। 3টা মার্ডার ধরতে গেলে এখন তো সবাই আতঙ্ক হয়ে গেছে, ঈদের ফুর্তি হয় নাই। চিনির পর এবারে চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের তেলের মিলে আগুন লেগেছে। ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনে পুড়ে গেছে গুদামের পরিত্যক্ত কাগজ, প্যাকেট ও বোর্ড। সকাল 8:30টার দিকে মজ্জারটেক এলাকায় এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। ১ ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। এর আগে গত ৪ মার্চ কর্ণফুলী নদীর পাড়ে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। এর ফলে বেশ কয়েকদিন ওই কারখানায় চিনি উৎপাদন বন্ধ ছিল। আগুন ছিল স্ক্র্যাপ বিল্ডিং, মানে বাতিল মালামাল যেগুলো আর কি, এগুলোর মধ্যে স্তূপের মধ্যে আগুন। আমরা 9:20-এর মধ্যে আমরা টোটালি কন্ট্রোল করে ফেলি। আগুনটা টোটালি কন্ট্রোল। এখন ক্ষতির পরিমাণটা তেমন একটা না, যেহেতু স্ক্র্যাপ মালামাল। বগুড়ায় জাতীয় জরুরি নম্বর 999-এ কল পেয়ে তদন্তে গিয়ে দুর্বৃত্তের ককটেল হামলায় 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। রাতে শহরের সুলতানগঞ্জ পাড়ার ঘোনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন সদর থানাধীন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আব্দুর রশিদ ও কনস্টেবল মাহবুব হোসেন। আহত 2 জন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায় রাতে ঘোনপাড়ার এক নারী 999-এ কল করে জানান তুচ্ছ ঘটনায় এলাকার কয়েকজন তরুণ তাদের মারধর ও বাড়ির আসবাবপত্র ভাঙচুর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে 2টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঈদের 3 দিনে রাজধানী ও আশপাশে 172টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে রাজধানীর হাসপাতালগুলোতে মারা গেছেন 6 জন আর রাজধানীর বাইরে সারা দেশে মৃত্যু 25 জনের। এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি 39 ও পঙ্গু হাসপাতালে 76 জন। ফাঁকা সড়কে বেপরোয়া গতি মোটরসাইকেল দুর্ঘটনার প্রধান কারণ বলছেন বিশেষজ্ঞরা। আল আরাবি বরিশালে ঈদের দিন রাতে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে বের হয়ে ঘুরতে, কিন্তু বেপরোয়া গতির কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। সেইখানে গুরুতর আহত হলে প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মোটরসাইকেলে আসার সময় তার মাহিন্দ্রা ছিল ওইখানে বরিশালে, সিএনজি চালিত আর কি ওগুলো, তো ওটার সাথে বাড়ি খেয়ে এই অবস্থা হয়ে গেছে। মাদারীপুরের সালমান মোল্লা জীবনে বাইক চালিয়েছে 2 থেকে 3 বার, অথচ ঈদে ফাঁকা রাস্তা পেয়ে অন্যের বাইক নিয়ে বের হন রাস্তায়। 10 মিনিটের যায় না, 5 মিনিটের মধ্যেই
একেবারে খাদের মধ্যে পড়তো, একটা পুষ্কুনি আছে বড়, ওই পুষ্কুনির মধ্যে পড়ে নাই, ভালো এক গাছের সাথে বাড়ি খেয়ে রয়েছে। এই দুজনও ভিন্ন ভিন্ন জায়গায় বের হয়েছিলেন বাইক নিয়ে। ফাঁকা রাস্তায় বাইকের তীব্র গতি কেউই নিয়ন্ত্রণ করতে পারেননি। গুরুতর আহত হয়ে দুজনেই হাসপাতালে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার গাড়ির ব্রেক শো আটকে গেছিল, ব্রেক শো আটকে যেয়ে পড়ে গেছে, পড়ে যেয়ে পাও ভাঙছে। তাইতে চাইছে প্রাইভেটে গাড়ি লাগে, তারপর বাজায় দিচ্ছে, দিয়ে তারপর অ্যাক্সিডেন্ট হচ্ছে। পরে পোলাপানে দুটা মেরে পরে মেডিকেল নিয়ে আসছে। ঈদের ছুটিতে সারা দেশের রাস্তাঘাটই ফাঁকা, তাই যে যার মতো চালাচ্ছে মোটরসাইকেল। ফলে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। চিকিৎসকরা জানান আহতদের বেশিরভাগই আশঙ্কাজনক। আগের দিনে যদি দুইটা ধরেন একটা হাড় 2 টুকরা হয়েছে এটা হয়তো, এখনকার ধরেন 8 টুকরা হয়। আগের দিনে যদি নর্মালি হাড় ভাঙতো, এখন হাড় ভাঙার সাথে সাথে তাদের রক্তনালী ছিঁড়ে যায়, এখানে মাংস উড়ে যায়, এতে ইনফেকশনের চান্স বেশি। এখনকার রোগীর অ্যাক্সিডেন্টের ভার হচ্ছে জটিল বেশি। মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের বেশিরভাগই কিশোর, যাদের বয়স 20-এর নিচে এবং 15 থেকে 17 বছর বয়সী বেশি। ঈদে ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেলের গতির কারণে কারো থেমে গেছে জীবন, কেউ বা হয়েছে পঙ্গু, আবার কারো কারো হাত পা ভেঙে গেছে। এমন অসংখ্য রোগী গত 2 দিনে রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে নিহত জাহিদের দাফন কুলাউড়া উপজেলার পূর্ব ফটিগুলি গ্রামে সম্পন্ন হয়েছে। গতরাতে জানাজা শেষে গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করা হয়। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, নিহত জাহিদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। কুলাউড়া থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। ঘটনা যেহেতু ঢাকা চিড়িয়াখানায়, তাই সংশ্লিষ্ট থানা পরবর্তী ব্যবস্থা নেবে। গতকাল বৃহস্পতিবার সকাল 11টার দিকে ঢাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে মাহুদ আজাদ আলীর একমাত্র ছেলে জাহিদ গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হলে সংশ্লিষ্ট থানায় না জানিয়ে মরদেহ গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধারে নিয়ে যায় তার পরিবার। ময়নাতদন্ত করা হয় নাই, সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে এবং সুরতহাল রিপোর্টের কপি আমাদেরকে ওনাদেরকে দেওয়া হয়েছে এবং পরবর্তী এসপিডির মাধ্যমে ওনার কাছে পাঠানো হবে। পরবর্তী যে কার্যক্রম এটা শাহালি থানায় করবে। আমাদেরকে সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য বলা হয়েছিল, সুরতহাল রিপোর্ট তৈরি করে পাঠাচ্ছি। পরিবারের সবাই যখন ঈদের আনন্দে মশগুল, তখন প্রিয়জন ছাড়াই আশ্রয় নিবাসে নিভৃতে একদল মানুষ অপরিচিত জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করলেও নিজের একান্ত আপন মানুষগুলোকে কাছে না পাওয়ার বেদনা রয়েছে তাদের মনে। তবে সেবা ও চিকিৎসা দিয়ে অসহায় এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করে যাচ্ছেন পরিচালনাকারীরাও। খুলনা মহানগরীর খানজাহান আলী রোড এলাকায় শান্তি সদনের বাসিন্দা হাসিনা আক্তার। ঈদের দিনে সময় কাটে এই নিবাসের অন্যদের সঙ্গে। ছেলে মেয়ে ও নাতিদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে চাইলেও তা পারেন না। এই জন্যই তো মনে অনেক কষ্ট লাগে যে সবাই এক জায়গায় থাকবো, ধরো 3টি নাতি সাবাল বউ সবাই এক জায়গায় থাকবো, এক জায়গায় বসে একটু ঈদ করবো। একই অবস্থা নগরীর নিরালা আবাসিক এলাকার সেবার আলো সুখের নীরের বাসিন্দা নূরজাহান বেগম, আরিফুল ইসলাম সহ অনেকেই। ঈদের দিনও প্রিয়জনদের সান্নিধ্য পান না তারা। কথা মনে পড়ে, সে তো মনে করেন ঢাকা থাকে, তার নিজ জীবনকে সে তৈরি করে, আমি এখন কিছু না। আব্বা ছিন্নমূল ও বয়স্কদের নিরাপদ আশ্রয় দিতে ব্যক্তি উদ্যোগে খুলনা মহানগরীতে গড়ে উঠেছে এই দুটি আশ্রয় কেন্দ্র। দায়িত্ববোধ ও কিছু করার ইচ্ছা থেকে গড়ে তুলেছেন এমন প্রতিষ্ঠান। মানুষের জন্য কিছু করার মধ্যে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। আমার যদি সেরকম সামর্থ্য থাকতো তাহলে আমি এর পাশাপাশি ওরকম একটা পিস হোম করতাম যেখানে শান্তিতে সে মারা যাবে। 2028 সালের ভিতরে আমাদের কমপক্ষে 100 থেকে 120 জন মা বাবার একটা স্থায়ী জায়গা আমার স্বপ্ন আছে। এভাবে আমাদের দীর্ঘ একটা প্ল্যান আছে যে এই শহরে কোনো মা বাবা, কোনো অসহায় মানুষ পড়ে থাকবে না রাস্তায়, সে পাগল হোক সুস্থ হোক। দুটি প্রতিষ্ঠানে রয়েছে 50 জন বয়স্ক মানুষ, যাদের অনেকেরই নেই স্থায়ী ঠিকানা, আবার অনেকের ঠিকানা থাকলেও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
টেকনাফ সীমান্তে জেলে পরিবারে নেই ঈদের আমেজ। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে নাফ নদীতে মাছ ধরা বন্ধ, আয় রোজগার না থাকায় অনেকটাই মানবেতর জীবনযাপন করছেন তারা। টেকনাফ সীমান্ত লাগোয়া বেড়িবাঁধের পাশে বসবাস আবুল হাশেমের। পেশায় জেলে হাশেম তাকিয়ে নাফ নদীর দিকে। এই নদীতেই মাছ ধরে জীবনের বেশিরভাগ সময় পার করেছেন তিনি। কিন্তু মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে মাছ ধরতে যেতে পারছেন না বহুদিন। তার মতো আরও অনেকেই কর্মহীন হয়ে হতাশা নিয়ে দিন পার করছেন। ঈদে পরিবারের জন্য কিছুই করতে পারেননি। সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে জান্তা সরকারের সেনাবাহিনীর সংঘর্ষের প্রভাব এপারে। সব সময় অজানা আতঙ্ক তাড়া করছে সীমান্তবাসীদের। সাগরে যদি আমরা সামনে নামতে পারতাম তাহলে আমাদের উপকার হতো। এখানে অল্প সময় জাল বসালে মাছ পাওয়া যায়। এরকম কষ্ট আছে, আল্লাহ সামনে যদি আরো যদি কষ্ট যদি দিবাইলিও আল্লাহর ইচ্ছা, যদি সুখ দিবেলি আল্লাহর ইচ্ছা। বেচা কিনা 2000 টিয়া 1500 টিয়া বেচা কিনা এখন চলাফেরা বিষয় হস্ত আছে। এখন এসব কর্মহীন জেলেদের জন্য কোনো সরকারি সহায়তা না থাকায় বিভিন্ন এনজিও সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। সবাই আতঙ্কতে আছে, আপনার ওভারঅল আতঙ্কতে। এই ঈদ যেটা যাচ্ছে সেই ঈদেও আমরা তেমন কোনো সহায়তা পাই নাই। তো পাড়ার মানুষের জন্য তো আমাদের পরিষদ থেকে তেমন কোনো বরাদ্দ নাই, কিন্তু আমরা সরকারকে বলবো, বিভিন্ন এনজিও সংস্থাকে বলবো যাতে এদেরকে জরুরি কিছু সহায়তা দেওয়ার জন্য। মিয়ানমারে উত্তপ্ত পরিস্থিতির কারণে সীমান্তে কড়া নজরদারি রাখছেন সীমান্তরক্ষী বাহিনী, বিজিবির সদস্যরা। নাফ নদীতে টহল দিচ্ছে কোস্টগার্ড। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। 2500 বছরের পুরনো পুন্ড্রনগর নিয়ে প্রতিষ্ঠিত বগুড়ার মহাস্থান জাদুঘর এবারও ঈদের ছুটিতেও খোলা। গুপ্ত, পাল, সেন ও মুসলিম সহ নানা আমলের নিদর্শন রয়েছে মহাস্থানের এই প্রত্নতাত্ত্বিক জাদুঘরে। কর্মকর্তারা জানিয়েছেন, এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 1967 সালে প্রতিষ্ঠিত মহাস্থান জাদুঘরে রাখা গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর মধ্যে অন্যতম এই মাটির চুলাটি। এটি অন্তত 2400 বছরের পুরনো। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ ও ফ্রান্সের প্রত্নতাত্ত্বিকরা যৌথভাবে পুণ্ডনগরের ভেতরে খননের সময় যীশুখ্রিস্টের জন্মের বহু বছর আগে তৈরি এই চুলাটির সন্ধান পান। এছাড়া দুর্গনগরীর ভেতর ও বাহিরে বিভিন্ন সময় খননে মিলেছে মৌর্য পূর্ব, মৌর্য, গুপ্ত, পাল, সেন ও মুসলিম সহ বিভিন্ন আমলের হাজারো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের। পাশাপাশি ইটে তৈরিও নানা ধরনের অবকাঠামো পাওয়া গেছে এসব খননে। শত শত বছরের পুরনো এসব নিদর্শন দেশের ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করেছে বলে মনে করছেন জাদুঘরে আসা দর্শনার্থীরা। অথরিটি তার ক্যাপাসিটি অনুসারে যতটুকু করা যায় তার বেস্ট প্রেজেন্টেশনটা এখানে হয়েছে। ছবিগুলো সুন্দর, কিন্তু এটার পাশে নিদর্শনগুলো দেওয়া আছে, ছোট করে নামটা আর কোথা থেকে পাওয়া গেছে, বাট এটার ইতিহাসটা থাকলে আরেকটু ভালো হতো। 44টি শোকেছে 829টি নিদর্শনের সাথে জাদুঘর চত্বরে রয়েছে বিভিন্ন ধরনের পাথরের তৈরি হাজার বছরের পুরনো অনেক নিদর্শন। এবার আমরা নিরাপত্তার জন্য বিশেষ সুবিধা রেখেছি। আমাদের ব্যাটালিয়ন আনসার আছে, থানা পুলিশ আছে এবং আরও যে সুবিধাগুলো, বসার বেঞ্চ বা সুপেয় পানি, টয়লেট ফ্যাসিলিটি ইত্যাদি আমরা রেখে থাকি। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য জাদুঘর খোলা থাকবে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মহাস্থান, বগুড়া। ঈদের ছুটি কাটাতে কেউ ছুটেছেন পাহাড়ে, কেউ সমুদ্রে, কেউ আবার নিজ বাড়িতে ছুটি কাটাতে গিয়ে পরিবার নিয়ে যাচ্ছেন স্থানীয় বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক এসেছেন মৌলভীবাজারে। লাওয়াছড়া, মাধবপুর লেক, দার্জিলিং টিলা, বাইকাবিল সহ সবুজ চা বাগানগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীর। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানেও ঈদের ছুটি কাটাতে এসেছেন অনেকেই। উৎসবমুখর পরিবেশ, সব দিকেই মানুষ, সবগুলো মেইন পয়েন্টেই মানুষ ছিল। লাউয়াছড়ায় আমাদের আসলে প্রথমবার আসা, জায়গাটা অসাধারণ সুন্দর। বাগেরহাটের ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র জমজমাট, শিশু কিশোর সহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে। নাটোর শহরের অন্যতম দুই দর্শনীয় স্থান রানী ভবানী রাজপ্রাসাদ ও দীঘাপতিয়া উত্তরা গণভবন দর্শনে দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। সবসময় ব্যস্ততার মধ্যে থাকি, বাচ্চাদেরকে সময় দিতে পারি না, পরিবারকেও সময় দিতে পারি না। এই ঈদের মৌসুমে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। আমি ছোটবেলায় একবার আমার নানির সাথে আসছিলাম, ওই সময়টায় আমার যে ফিল্ডে আমি দেখে গেছি আর এখন যে আমার ফিল্ডে এক না। এখানে সাধারণত নাটোর রাজবাড়ি, গণভবন,
স্টেডিয়াম এগুলোতেই ঘোরাফেরা করি। দেশে বিদেশি হাজারো পর্যটক এসেছেন কুয়াকাটার সমুদ্র সৈকতে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আমি প্রথমবার সমুদ্র দেখতেছি, আমার সত্যি খুব ভালো লাগতেছে। সূর্যাস্ত দেখা যায়, পাত্রার একটা বন আছে, কাঁকড়ার বন আছে, এগুলা অনেক উপভোগ করার মতো। হোটেল রিজনেবল প্রাইসে রাখে, কোনো টুরিস্টদের কোনো হ্যারেস করছে না, আর পরিবেশ অত্যন্ত সুন্দর। ঈদের দ্বিতীয় দিনে বরিশাল নগরীর প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, 30 গোডাউন, দুর্গাসাগর সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি বেড়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ বিনোদনের আরো খবর জানাতে চট্টগ্রাম ও সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে জানাবেন আলমগীর সবুজ। আলমগীর সবুজ, ঈদের দ্বিতীয় দিন এবং সেই সাথে আজকে শুক্রবার, দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন এবং সার্বিক পর্যটনের পরিবেশ সেখানে কেমন রয়েছে? ঈদের দ্বিতীয় দিনে আজকে আসলে ভিড়টা বেড়েছে গতকাল থেকে। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় যে বিনোদন স্পট ফয়েজ লেকে। আপনি দেখছেন এখানে সি ওয়ার্ল্ডে তরুণ তরুণীরা এবং বিভিন্ন বয়সী মানুষ এখানে আনন্দ করছে, নাচানাচি করছে। এখানে তরুণ তরুণীর পাশাপাশি আসলে পাশাপাশি বিভিন্ন বয়সী এবং নারী পুরুষ আছে। এছাড়াও আসলে আমরা দেখেছি চট্টগ্রামের অন্যান্য যে সমস্ত বিনোদন কেন্দ্র আছে, বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিভিন্ন যে সমস্ত স্পট আছে, ডিসি পার্ক সহ বিভিন্ন জায়গায় আমরা মানুষের ভিড় আজকে লক্ষ্য করেছি। এখানকার যারা আয়োজক, যারা ব্যবস্থাপনায় আছেন, তারা বলেছেন গতকালের চেয়ে কয়েক গুণ বেশি মানুষ এখানে আজকে এসেছেন। আমরা অনেকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন সকাল থেকে তারা এই ফয়েজ লেকে এসেছেন আনন্দ করতে। বিশেষ করে আসলে চট্টগ্রামে যারা চট্টগ্রামের মানুষ, স্থানীয় মানুষ, তারা এখানে বেশি আসছেন এবং চট্টগ্রামের যারা আসলে এখানে ভাড়ায় থাকেন, বিশেষ করে গ্রামে চলে গেছেন, তারা নেই। এই কারণে আমরা দেখেছি চট্টগ্রামের স্থানীয় লোকজন এবং আশেপাশের এলাকা থেকে, বিশেষ করে ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড থেকে লোকজন এখানে এসেছেন। আমরা কথা বলে যেটা জেনেছি এবং এই ফয়েজ লেকে অনেকে বলেছেন তারা সকাল থেকে এখানে খাবার সহ এখানে ঢুকেছেন এবং টিকিটের মাধ্যমে এখানে খাবার নিয়েছেন অনেকে। এবং আয়োজকরা বলছেন তারা মনে করছেন যে আজকে 3500 এখানে দর্শনার্থী আসবেন বলে তারা আশা করছেন। অন্যান্য দিনের তুলনায় আজকে বেশি হবে এবং তারা মনে করছেন আগামী বিকাল থেকে আরও বেশি দর্শনার্থী বাড়বে বলে তারা মনে করছে। একইভাবে অন্যান্য যে সমস্ত বিনোদন কেন্দ্র আছে চট্টগ্রামে। আলমগীর সবুজ, আপনি সাথেই থাকুন। এবারে আমরা যাব সাভারের ফ্যান্টাসি কিংডম থেকে জানাবেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, ফ্যান্টাসি কিংডমে কি পরিমাণ দর্শনার্থীর ভিড় দেখছেন এবং প্রচন্ড গরম যেহেতু সেক্ষেত্রে অবশ্যই মানুষ আনন্দে মেতে উঠেছেন পানিতেই, কেমন দেখছেন সার্বিক পরিবেশ? জি, আপনি যেমনটি বলছিলেন গরমের কারণে কিন্তু আমরা বিনোদন প্রেমীদের কিন্তু একটা উপচে পড়া ভিড় দেখতে পেয়েছিলাম ফ্যান্টাসি কিংডমের যে ওয়াটার কিংডম রয়েছে সেই ওয়াটার কিংডমের ভিতরে। এই ওয়াটার কিংডমের ভিতরে কিন্তু ফ্যান্টাসি কর্তৃপক্ষ কিন্তু প্রতি বছরের মতো এবছরে কিন্তু ডিজে শো এর আয়োজন করেছে। আমরা কিছু সময় আগে যখন দেখেছি এখানে ডিজে শো চলেছে সেই সময় কিন্তু বাড়িয়ে দিয়েছে। তবে আপনি জানেন তো কিছু সময় পরে আসরের নামাজ হবে, যার কারণে ফ্যান্টাসি কর্তৃপক্ষ কিন্তু এই মুহূর্তে এই ওয়াটার কিংডমের ভিতরে এই ওয়াটার কিংডমের ভিতরে তাদের ডিজে শোটি বন্ধ রেখেছে। তারা বলছেন যে আসরের নামাজের বিরতি দিয়েছেন, তারা বেলা 4টা তারা বিকেল 5টা15-এর মধ্যে এই ওয়াটার কিংডমের ভিতরে তাদের যে রয়েছে সেই রাইডগুলোতে কিন্তু আমরা শিশু থেকে বৃদ্ধ সকল ধরনের দর্শনার্থীর এখানে উপস্থিতি দেখতে পেয়েছি এবং ফ্যান্টাসি কর্তৃপক্ষ কিন্তু অন্যান্যবারের মতো এবারও কিন্তু তারা এই দর্শনার্থীদের জন্য কিছু সুযোগ সুবিধা ছাড় দিয়েছেন। তারা প্যাকেজের মধ্যে তারা কিছু মূল্য ছাড়ের একটি বিষয় সংযোজন করেছেন এবং এর মধ্যে এই ফ্যান্টাসি কর্তৃপক্ষ যেমন টিকিটের মধ্যে ছাড়ের ব্যবস্থা করেছে, ঠিক তেমনি কিন্তু এখানে নিরাপত্তার জন্য কিন্তু ফ্যান্টাসি কর্তৃপক্ষের যে নিজস্ব যে নিরাপত্তা কর্মী রয়েছে তারা কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং এছাড়া এবছরই প্রথম এই সাভার শিল্পাঞ্চলের টুরিস্ট পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। আমরা কিন্তু দেখি টুরিস্ট পুলিশের সদস্যরাও কিন্তু এই নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে। সব মিলে যদি বলি, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এখানে বিনোদন প্রেমীদের উচ্চ পড়া ভিড়। ফ্যান্টাসি কিংডমের গেট খুলে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সদস্যকে নিয়ে কিন্তু বিনোদন প্রেমীরা ফ্যান্টাসি কিংডমে চলে আসছে এবং বিকাল 5টা15 করে নামাজের বিরতির পরে এই ওয়াটার কিংডমের যে ডিজে শো সেটি আবার নতুন করে শুরু হবে। তখন কিন্তু যে বিনোদন প্রেমীদের যে মূল যে আনন্দের যে মাত্রা, আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিলেন ঈদ উদযাপনের খবর। ঈদের দ্বিতীয় দিনেও কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্যাপক পর্যটক সমাগম হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, এই যে ঈদ এবং বৈশাখকে কেন্দ্র করে
চলমান ছুটি রয়েছে, সেক্ষেত্রে দর্শনার্থীদের ভিড় কেমন রয়েছে এবং এই পর্যটকদের জন্য সার্বিক প্রশাসনিক ব্যবস্থা কেমন সেখানে দেখছেন? ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের টানা 6 দিনের ছুটি রয়েছে। আজ ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন। এই ছুটিকে কেন্দ্র করে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমেছে হাজারো পর্যটক। গতকাল সকাল থেকেই কিন্তু দেশি বিদেশি পর্যটকের আগমন ঘটে। আমরা পর্যটকের সংশ্লিষ্টর সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন গতকাল ও আজ লক্ষাধিক লোকের আগমন ঘটবে। আগত পর্যটকরা সৈকতে বালিয়াতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেক পর্যটক আবার সৈকতের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার ওয়াটার বাইকে, স্পিড বোর্ডে এবং বিভিন্ন মোটরযানে পর্যটক স্পটে ঘুরে দেখছেন। অনেকে এখানে ঘোরায় চলে তাদের আনন্দ উপভোগ করছেন। অনেকে প্রিয়জনদের সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। অনেকে বন্ধুদের সাথে হই হুল্লোড়ে মেতে উঠেছেন। মোট কথা কুয়াকাটা সমুদ্র সৈকতে ঈদ উৎসব বিরাজ করছে। আগত পর্যটকের ভিড়ে বুকিং হয়ে গিয়েছে অধিকাংশ হোটেল মোটেল, বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এখানে আমার সাথে কথা হয়েছে ট্যুরিস্ট পুলিশের সাথে, তারা যেটা জানিয়েছেন আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর সদস্য মোতায়েন রয়েছেন। পর্যটকরা যাতে নির্বিঘ্নে বিভিন্ন দর্শনীয় স্পটে ঘুরে দেখতে পারেন এজন্য সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরা ধারা মনিটরিং ব্যবস্থা করা হয়েছে। এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সর্বশেষ। ফরিদউদ্দিন, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জে জিয়াউল হকের নাম ছড়িয়ে গেছে দেশের আনাচে কানাচে। যুগের পর যুগ দই ক্ষীর বিক্রির আয়ে পাঠাগার আর গরিব শিক্ষার্থীদের পড়ালেখার খরচ দিয়েছেন তিনি। পেয়েছেন রাষ্ট্রের সম্মানজনক 21শে পদক, যদিও একটুও বদলায়নি তার জীবনযাপন। আগের মতোই হাটবাজারে ফেরি করছেন দই। পুরস্কারের বেশিরভাগ টাকায় খরচ করেছেন সমাজসেবায়। এখন তার অপেক্ষা স্থায়ী পাঠাগারের স্বপ্ন বাস্তবায়নের। 91 বছর বয়সেও নেই তার অবসর। প্রতিদিনই দই ফেরি করতে বেরিয়ে পড়েন জিয়াউল হক। চাঁপাইনবাবগঞ্জের 5টি উপজেলার পাশাপাশি রাজশাহী ও নওগাঁয়ও নিয়মিত দই বিক্রি করতে যান তিনি। এই ব্যবসায় করব, আর এই ব্যবসা থেকে যেটা ইনকাম হবে গরিব দুঃখী এই মানুষের, নিরন্ন মানুষের মুখে একটু হাসি ফুটাবো, আর শিক্ষার জগতে আলোয় আলোকিত করে তুলব। টাকার অভাবে ষষ্ঠ শ্রেণীতে বন্ধ হয়ে যায় নিজের লেখাপড়া। পারিবারিক পেশা দই বিক্রির কাজে নামতে হয়, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা বন্ধ হলেও থামেনি তার জানাত তৃষ্ণা। সেই সাথে অভাবে যাতে কারো লেখাপড়া বন্ধ না হয় সেজন্য পাশে দাঁড়ান গরিব শিক্ষার্থীদের। জিয়াউল আঙ্কেল হচ্ছে একজন সাদা মনের মানুষ। দই বিক্রি করা পাশাপাশি ও মানুষের সেবায় নিয়োজিত থাকে। 21শে পদক তো সবাই পায় না, টাকা পয়সা অনেকের আছে। আমাদের জেলায় অনেক টাকা পয়সাওয়ালা কোটি কোটি টাকার মানুষ আছে, কিন্তু তারা এসবের সাথে সম্পৃক্ত হতে পারেনি। মুর্শিভুজা গ্রামে নিজের বাড়ির সঙ্গে গড়ে তোলা 150 বর্গফুটের পাঠাগারটির জন্য একটি স্থায়ী ভবনের স্বপ্ন জিয়াউল হকের। প্রধানমন্ত্রীর কাছ থেকে 21শে পদক গ্রহণের সময় সেই অনুরোধই জানিয়েছেন তিনি। শুরু হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়াও। জিয়াউল হক পাঠাগার হাজারো মানুষের জীবনে ছড়িয়ে দেবে আলোর রশ্মি। জীবন সায়ান্নে একটাই চাওয়া এই সমাজসেবকের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, ভয়েস। ধন্যবাদ।